কি যেসব আচানক কারবার যে চলছে বোঝা যাচ্ছে না। খুবই মানে কি বলা যায়, মানে আচানকের একটা সীমা আছে, কিন্তু মনে হচ্ছে যে এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের মধ্যে আচানক কারবারের কোনো সীমা পরিসীমা নাই। কয়েকদিন আগে আমরা শুনলাম না যে এই নতুন যে খামেনি, মোস্তফা খামেনি, যা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, কয়েকদিন আগেই তো শুনলাম যে মিসাইল হামলা, বোমা হামলা নাকি সে মারা গেছিলো, এরকম তো আমরা শুনলাম, এবং ওর উপরে তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাই না? তো তারপরে হঠাৎ করে আবার দেখলাম যে না, মারা যায় নাই, সে নিজেই তো আবার ওই যে মানে পরবর্তী খামেনি হলো, সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তাকে অভিষিক্ত করা হলো। এর মাত্র 2 দিন যায় নাই, এখন আবার বলা হচ্ছে যৌথ হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এবং এটা একেবারে তরতাজা নিউজ, 11 মার্চ, তাই না? এবং বাংলাদেশ থেকে এই নিউজ যখন প্রকাশ করছে, অন্তত মানে আমরা তো খালি ইরানের পক্ষের খবরই পাই বাংলাদেশ মিডিয়াগুলোতে, তো যখন ইরানের বিপক্ষের কোনো খবর দেয় তাহলে বুঝতে হবে ওটা রাইট। আর জনকণ্ঠ পত্রিকায় যে 11 মার্চ 2026 সালেই তরতাজা খবর দিচ্ছে, তাহলে এটা রাইট। তার মানে এই মোস্তফা খামেনি সে তাহলে ওই ইহুদিদের বোমার আঘাতে আহত। এখন কি পরিমাণ আহত তা তো আর আমরা জানি না, কোথায় চিকিৎসা হচ্ছে সেটাও অজানা, বাঁচবে কি নাকি মারা যাবে সেটাও তো বোঝা যাচ্ছে না, তাই না? অনেকটা ওই ইসরায়েলের ওই যে বেঞ্জামিন নেতানিয়াহুর মতো। কয়েকদিন আগে তো একেবারে মিডিয়াগুলাতে, বিশেষ করে বাংলাদেশের মিডিয়াতে তো একেবারে ব্যাপকভাবে প্রচার হচ্ছিল যে বোমা হামলায় নিহত, না মিসাইল হামলায় নিহত হয়ে গেছে কে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নাকি ভাই, দুইজনই একসঙ্গে অক্কা পেয়েছে, মানে পটল তুলছে আর কি। পরে কথা নেই বার্তা নেই, গতকালই তো দেখলাম যে ধাম করে সেই মৃত্যু থেকে আবার পুনরায় জীবিত হয়ে সংবাদ সম্মেলন করলো এবং ইরানকে হুঁশিয়ারি দিল। তো এটা নিয়েও তো একটা ভিডিও আমি করছিলাম যে ইসরায়েলকে তাহলে ওই মরা মানুষকে বাঁচানোর কৌশল আবিষ্কার করলো কি না। এটাই তো এখন এই মানে একই রকম ঘটনা তো এখন এই যে ইরানেও দেখা যাচ্ছে। কয়েকদিন আগে এই মিডিয়াই তাকে, মুস্তফাকে মেরে ফেললো, পরে আবার তাকে সর্বোচ্চ নেতা হিসেবে অভিষিক্ত করলো, এখন বলছে আহত। তবে যাই হোক তাই হোক, এই ইরানে এই যে মোল্লার শাসন শেষ না হওয়া পর্যন্ত আমেরিকা ইসরায়েল এদেরকে ছেড়ে দিবে তা মনে হয় না। যে বা যারা এই সর্বোচ্চ নেতায় অধিষ্ঠিত হোক না কেন, এরা তো ওই আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে থাকবে। কতদিন টিকে থাকবে কে জানে, কিন্তু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ইরানে কিন্তু সর্বোচ্চ নেতা হওয়ার লোকের কিন্তু অভাব নেই। আয়াতুল্লাহ খোমেনি মারা গেছে, সোহওয়াট, এরপরে তার ছেলে হলো, এখন সেও যদি মারা যায় তাতেও কিছু যায় আসে না। ওখানে প্রচুর লোক আছে যারা নাকি সর্বোচ্চ নেতা হতে পারে, এবং এটাই বিস্ময়কর, তাই না? কারণ হচ্ছে ওখানে যে ইলেকশন হয়, যেমন ইলেকশনের মাধ্যমে মাসুদ পেজেশকিয়ান এখন কিন্তু প্রেসিডেন্ট, বাট প্রেসিডেন্টের চাইতেও কিন্তু এই ধর্মীয় নেতার ক্ষমতা অনেক বেশি। এমনকি এই ধর্মীয় নেতা চাইলেই কিন্তু ওই প্রেসিডেন্টকে করতে পারে, এই প্রেসিডেন্টকে একেবারে বরখাস্ত করে দিতে পারে। তো যে লোক এত ক্ষমতাধারী হবে সে আবার জনগণের ভোটে নির্বাচিত হবে না, এটা আবার কোন ধরনের সিস্টেম? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এটা অনেকটা ওই যে কী বলা যায়, আভিজাত্যের গণতন্ত্র, যেটা নাকি আজকে থেকে সেই 2500 বছর, 2300-2400 বছর আগে যখন গ্রিসে কিন্তু এই ধরনের গণতন্ত্র কিন্তু চালু ছিল, আভিজাত্যের গণতন্ত্র, তাই না? প্লেটোর রিপাবলিকে এই গণতন্ত্রের কথা বলা আছে। অর্থাৎ সবাই ভোটাধিকার পাবে না, বাট নির্দিষ্ট কিছু সম্ভ্রান্ত লোকজন তারা কিন্তু ভোট দিয়ে একজনকে রাজা নির্বাচন করতো, এবং এটা খুব বেশি করে বাস্তবায়িত হয়েছিল, প্র্যাকটিস করা হয়েছিল ওই যে প্রাচীন রোমে ওদের কিন্তু ওই যে আমেরিকা যেমন এখন সিনেট আছে না, ওদের কিন্তু সিনেট ছিল, এবং ওই সিনেটে কতগুলো সদস্য নির্বাচিত হতো, এবং তারা ছিল সব অভিজাত সম্প্রদায়ের লোকজন।
এবং তারাই ভোটি করে বা ভোট দিয়ে একজনকে তারা ওই যে রাজা বানাতো। তো এভাবেই কিন্তু বেশ কিছু দিন চলছিল। কিন্তু জুলিয়াস সিজারকে যখন রাজা বানানো হলো, তখন এই জুলিয়াস সিজার একটা পর্যায়ে বললো যে তোমাদের মতামতের উপরে আমার রাজত্ব নির্ভর করবে, এটা তো হতে পারে না। তখন সে সিনেট কমিটি বাদশাহ দিয়ে বললো যে আমি সম্রাট এবং আমার উপরে কারো কোনো খবরদারি নাই। ওই সমস্ত সিনেটের কোনো খবরদারি নেই, সিনেট বাতিল করে দিল। এবং তখন ওই সিনেটেরই একজন সদস্য যে ব্রুটাস, যে নাকি আবার এই প্রথমে এই জুলিয়াস সিজারকে কিন্তু ওই সম্রাট হওয়ার জন্য কিন্তু সেও ভোট দিয়েছিল প্রথমে, কিন্তু যখন সিংহাসনে বসলো জুলিয়াস সিজার, তখনই কী করলো, এই সিনেট বাতিল করে দিল। এবং তখন তারই ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাস সেই কিন্তু ওই যে পিছনে ছুরিকাঘাত করে এই জুলিয়াস সিজারকে হত্যা করে। অর্থাৎ সম্ভ্রান্তদের গণতন্ত্র। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ইরানে এখানে ওই সম্ভ্রান্তদের গণতন্ত্র, কারণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ আলী খামেনি, মানে ধর্মীয় নেতা আর কি। তো ওই পদটা যাকে বলা হচ্ছে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, রাইট, সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম লিডার, এদেরকে নির্বাচিত করে কিন্তু ওই সেই প্রাচীন রোমে যে সিনেট টাইপ ছিল না, এখন এরা কি বলে সুরা মজলিস, এবং যার সদস্য হলো ওই যে আলেম ওলামা মাশায়েখ, এরা যারা কোরআনের পাখি, কোরআনের হাফেজ এবং ইসলামী স্কলার, তারাই কিন্তু সুরা মজলিসের সদস্য এবং তারাই কিন্তু এই সুপ্রিম লিডার নির্বাচন করে। এবং সেই কিন্তু সর্বা যেটা নাকি আজকে থেকে 2000 বছর আগে ওই রোমানরা চর্চা করতো, সেই চর্চাটা আমরা এখন ইরানে দেখতে পাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে আমেরিকা বলছে যে তোমরা এই সমস্ত ধর্মীয় নেতা এগুলো আমরা মানি না, যে বা যাদেরকেই তোমরা ধর্মীয় নেতা বানাবা সে কিন্তু আমাদের টার্গেটে থাকবে, রাডারে থাকবে এবং তার উপরে আমরা কিন্তু হামলা চালাবো। কিন্তু ইরান বলছে যতই হামলা চালাও আমাদের সুপ্রিম লিডার হওয়ার মতো লোকের অভাব নাই, ওয়ান আফটার অ্যানাদার নিয়োজিত হবে, মারা যাবে, আবার নিয়োগ দেব। এবং এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে বা যারাই সুপ্রিম লিডার হচ্ছে তারা কিন্তু জীবন বাজি রেখে, মানে হাতের মুঠায় রেখেই কিন্তু সুপ্রিম লিডার হচ্ছে। কারণ তারা জানে যে কোনো মোমেন্টেই কিন্তু ইসরায়েলি বোমা বা মিসাইল অথবা আমেরিকার বোমা বা মিসাইল দ্বারা কিন্তু তারা নিহত হতে পারে। কিন্তু এগুলো ড্যাম কেয়ার, কারণ ইসলামিক সুপ্রিম লিডার হবে, তাই না, মারা গেলে তো শহীদ এবং বিনা বিচারে সোজা বেহেশতে গিয়ে বা তরহুর, একদিক দিয়ে খারাপ না। দেখা যাক কত সুপ্রিম লিডার এরা নির্বাচন করে। ধন্যবাদ।